ভাবো তো, তোমার সামনে এক প্লেট বিরিয়ানি, তার দিকে তাকিয়ে আছো তুমি। মুখে দিচ্ছে এক পিস মাংস, সুগন্ধে ভরা চাল আর এক টুকরো সোনালি আলু। তোমার মন বলছে, এই আলুটা আগে খাবো না শেষে? কিন্তু কখনো ভেবেছ এই আলু এলো কোথা থেকে? চলো আজ ফিরি ইতিহাসের পাতায় আর খুঁজে দেখি কলকাতা বিরিয়ানিতে কেন রাজত্ব করছে এক টুকরো আলু। কিন্তু তার আগে একটু বিরিয়ানির ইতিহাসটাও খুঁজে দেখি। কেউ কেউ বলেন বিরিয়ানি শুরু হয়েছিল অনেক দূরে, পারস্যে। বিরিয়ানি শব্দটার মানে ভাজা বা সেঁকা। ওখান থেকেই মুঘলরা নাকি ভারতে এটা নিয়ে এলেন। আবার কেউ কেউ বলেন মুঘল সেনাবাহিনী যখন লং ক্যাম্পেন বা যুদ্ধ অভিযানে যেত, তখন শাহজাহান পত্নী মমতাজ লক্ষ্য করতেন যে সৈনিকরা ঠিকমতো খাবার খাচ্ছে না, দুর্বল হয়ে যাচ্ছে। তখন তিনি রাজ রাঁধুনিদের বললেন, এমন এক খাবার বানাও যাতে চাল, মাংস, ঘি, মশলা সব একসঙ্গে থেকে শরীরের শক্তি বাড়ায়। এভাবেই নাকি জন্ম নিয়েছিল সৈনিকদের জন্য বানানো একমাত্র খাবার, যাকে আমরা আজ বিরিয়ানি বলে চিনি। মুঘল আমলে দিল্লি, হায়দ্রাবাদ, লখনৌতে তৈরি হলো ভিন্ন রকমের বিরিয়ানি। বাঙালিদের কাছে বিরিয়ানি এলো একটু পরে, এক নবাবের হাত ধরে। নবাব ওয়াজেদ আলী শাহ, এক রোমান্টিক কবি, নাট্যকার আর খাদ্যরসিক মানুষ। 1856 সালে ব্রিটিশরা তাকে সিংহাসনচ্যুত করে পাঠিয়ে দেয় কলকাতায় নির্বাসনে। তিনি গিয়ে বসবাস শুরু করেন মেটিয়াবুরুজে। সঙ্গে আনেন কবি, গায়ক, অভিনেতা আর হ্যাঁ, নিজস্ব খাস রাঁধুনির দল। তিনি চেয়েছিলেন নির্বাসনে গিয়েও যেন তার লক্ষ্ণৌ হারিয়ে না যায়। প্রতিদিনের রান্নায় থাকতো কোরমা, বিরিয়ানি, জিলাপি, রুমালি রুটি, অর্থাৎ একবারে নবাবী খানাপিনা। কিন্তু মেটিয়াবুরুজের রাজপ্রাসাদ ছিল না, আর ব্রিটিশরা কোনো রাজকীয় ভাতা দিত না। তাই রান্নাঘরে একসময় দেখা দিল অভাব। নবাবের রাঁধুনিরা এক চতুর সমাধান খুঁজে পান। মাংস কমিয়ে তার জায়গায় আলু দেওয়া শুরু করেন। আলু তখনও নতুন জিনিস। ভারতে এসেছিল পর্তুগিজদের হাত ধরে 1700 শতকে, আর বাংলায় জনপ্রিয়তা পেয়েছিল 1800 দশকের মাঝামাঝি। আলু তখন সস্তা, সহজলভ্য আর রান্নায় মাংসর ভার বহন করতে সক্ষম। এভাবেই একদিন নবাবী দস্তরখানে এক নতুন অতিথি প্রবেশ করে, সেই সোনালি আলু। নবাবের রান্না শুধু প্রাসাদের মধ্যেই আটকে থাকেনি, ধীরে ধীরে তা ছড়িয়ে পড়ে মেটিয়াবুরুজের বাইরেও। নবাবের প্রাক্তন বাবুর্চিরা খুলতে থাকেন ছোট ছোট দোকান। বাঙালি, বিহারি, উড়িষ্যার লোকেরা তখন সেই স্বাদ নিতে শুরু করে। আর সেই স্বাদের মধ্যেই আলু তো ছিলই। ধীরে ধীরে কলকাতার মানুষ এটাকে মেনে নেয়নি, শুধু ভালোবেসে ফেলেছিল। নবাবী বিরিয়ানি যেখানে পার্সি বা হায়দ্রাবাদি সংস্করণে রইল কড়া মশলায়, কলকাতা বিরিয়ানি হলো হালকা মশলার, সুগন্ধি চালের আর নরম আলুর এক সাবলীল ভার্সন। আর বাঙালি সে আলুকে মাংসর মতোই গুরুত্ব দিল। অনেক রেস্টুরেন্টে আজও এক্সট্রা আলু চাওয়ার জন্য আলাদা দামও দিতে হয়। কেউ বলে আলু থাকলে বিরিয়ানি 1 চামচে পূর্ণতা আসে। কেউ বলে এইটুকুই ইমোশন, বাকিটা স্পাইস। আর শুধু দোকানেই নয়, বাড়ির রান্নাঘরেও আলু বিরিয়ানি হয়ে উঠল উৎসবের অংশ। ঈদ, জন্মদিন, পুজো, নতুন জামা
বা বন্ধুরা আসবে, সেই রান্না মানেই বিরিয়ানি, আর বিরিয়ানি মানেই আলু ছাড়া অসম্পূর্ণ। অনেক মা বলেন বাচ্চারা মাংসের চাইতে আলুটাই আগে খেতে ভালোবাসে। আলু যেন এক মেমোরি ক্যাপসুল, যে স্বাদ একবার মুখে পড়লে ফিরিয়ে দেয় নস্টালজিয়া। আজ অনেক শহরে বিরিয়ানি থেকে আলু বাদ দেওয়া হয়, কেউ বলে এটা পিওর না, কিন্তু কলকাতা জানে আলু শুধু একটা উপাদান নয়, এটা ইতিহাসের সাক্ষ্য। নবাবের নির্বাসন, রাঁধুনির কৌশল, অভাবের মধ্যেও রাজকীয়তার স্বাদ আছে, আর এইসব মিলেই জন্ম দিয়েছে কলকাতা বিরিয়ানি উইথ আলু। তাই আজও যখন তুমি চামচে তুলে নাও সেই সোনালি আলুটা, মনে রেখো এটা শুধু আলু নয়, এটা এক চামচ ইতিহাস। এইরকমই আরও গল্প জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন আপনি কি আগে জানতেন এই ইতিহাসের কথা।